1896-এ মুম্বাইয়ের আলিশান ওয়াটসন হোটেলে একটি মুভির শো চলছিল। ওই সময় আনডিভাইডেড ইন্ডিয়া পুরোপুরিভাবে ইংরেজদের দখলে ছিল। তো সেই মুভির শো দেখার জন্য ওই হোটেলের সামনে গিয়ে উপস্থিত হন টাটা গ্রুপের ফাউন্ডার জমশেদজি টাটা। কিন্তু ওই হোটেলের দারোয়ান আর ম্যানেজাররা জমশেদজিকে ওয়াটসন হোটেলে প্রবেশে বাধা প্রদান করে এবং বলে এই হোটেলটিতে কেবলমাত্র ইংরেজদের প্রবেশ অধিকার রয়েছে। এরপর তারা হাতের ইশারায় জমশেদজিকে হোটেলের বাইরে টাঙানো একটি বোর্ডকে নির্দেশ করে, যেখানে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড। এই ঘটনাটি জমশেদজির হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। তার মতে এটি কেবল তার অপমান নয়, পুরো ভারতবর্ষের অপমান ছিল। তো এই ঘটনার মাত্র 2 বছর পর তিনি এমন এক হোটেল তৈরির যাত্রা শুরু করেন যে হোটেল ওয়াটসন হোটেলের নামকে পুরোপুরিভাবে ধুলোর সাথে মিশিয়ে দেয়। তিনি হোটেলটির নাম ঠিক করেন তাজমহল প্যালেস হোটেল, যে হোটেলে তিনিই প্রথম ইলেকট্রিসিটি ব্যবহার করেন, আমেরিকান ফ্যান্স ইউজ করেন, জার্মান এলিভেটর ইউজ করেন, ইংলিশ বাটলারও রাখেন। এই হোটেলে লাগানো প্রতিটি পিলারের স্টিল তিনি প্যারিস থেকে আনান। ওই সময় এই আলিশান হোটেল তৈরিতে তিনি 3 লাখ ইউরো খরচ করেন, যা বর্তমান সময়ে প্রায় 2000 কোটির সমান। ফাইনালি 1903-তে এই স্বপ্নের হোটেলটির নির্মাণ সম্পন্ন হয়। সেই সময় তিনি তাজ হোটেলের বাইরে একটি বোর্ড লাগান, যেখানে লেখা ছিল ব্রিটিশ অ্যান্ড ক্যাটস আর নট অ্যালাউড। এর জন্যই বলা হয় বিজনেস এমন একটি ক্ষেত্র যেখানে প্রাচীনকাল থেকেই যুদ্ধ চলে আসছে, আর এই যুদ্ধে বিজয়ী কেবল তারাই হতে পারে যাদের মাঝে পৃথিবীর সফলতম বিজনেসম্যানদের মহামূল্যবান 7টি কোয়ালিটি রয়েছে। তো ভাইজান, যদি আপনি বিজনেস শুরু করতে চান কিংবা বিজনেস শুরু অলরেডি করে ফেলেছেন, তবে এই 7টি বিষয় আপনাকে আমৃত্যু মেনে চলতে হবে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 1, ভিশন। কোনো ব্যক্তি যদি সফল বিজনেসম্যান হয়ে উঠতে চায়, তবে তার মাঝে সবথেকে জরুরি যে গুণটা থাকা প্রয়োজন সেটা হলো ভিশন। যে ভিশনের সাহায্যে আপনাকে খুঁজে বের করতে হবে মার্কেটের কোন জায়গাতে গ্যাপ রয়েছে, কোন জায়গাটা ফাঁকা পড়ে আছে। যে জায়গাতে গ্যাপ রয়েছে সেটাই হলো আপনার বিজনেস অপরচুনিটি বা বিজনেস স্কোপ। এক্সাম্পল, যে কোনো প্রোডাক্ট সাধারণত 4 ক্যাটাগরির হয়ে থাকে: আলট্রা প্রিমিয়াম, প্রিমিয়াম, সাব প্রিমিয়াম, অ্যাফোর্ডেবল। যদি আমরা মোবাইলের দিকে তাকাই, তবে 1 লাখের আশেপাশের ফোন বা আলট্রা প্রিমিয়াম হলো অ্যাপেল। এই মার্জিনে তাকে টক্কর দেওয়ার মতো কোনো ফোন নেই। এরপর প্রিমিয়াম। যখন কেউ বলে ভাই আমি 1 লাখ দিয়ে তো ফোন কিনতে চাইছি না, আমার বাজেট 50-এর ওপরে, তবে তার জন্য প্রযোজ্য হলো স্যামসাং, কারণ স্যামসাং এই ক্যাটাগরিতে রাজা। এরপর লাস্ট ক্যাটাগরি আসে অ্যাফোর্ডেবল। যদি কেউ বলে ভাই আমার কাছে টাকা খুব বেশি নেই, কিন্তু ফোন আমার একটা অনেক প্রয়োজন, তবে তার জন্য 10 থেকে 20 হাজারের মধ্যে ওপ্পো, ভিভো, লাভা ইত্যাদি ফোনগুলো রয়েছে। কিন্তু ধরুন একজন কাস্টমার আসলো আর বলল আমি 15-20 হাজারের ফোনও নিতে চাইছি না, আবার 50 হাজারেরও অ্যাফোর্ড করতে পারছি না, আমায় মাঝামাঝি মানের একটি ফোন দেখান, মানে সাব প্রিমিয়াম ক্যাটাগরি, অর্থাৎ ওপ্পো, লাভা, ভিভো থেকে বেটার, আবার স্যামসাং থেকে কিছুটা নিচে। এমন ফোন হবে কি? তো সেই সময় এমন ফোন মার্কেটে ছিলই না, যে কারণে এই মার্কেট প্লেসটা ছিল সম্পূর্ণরূপে ফাঁকা। তো এই সুযোগটাই কাজে লাগিয়ে একটি কোম্পানি এন্টার করে, যার নাম দ্য ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস বলে ভাই মাঠ যখন ফাঁকা আছে তখন ফাঁকা মাঠে গোলটা না হয় আমরাই দেই। তারা ফাঁকা মাঠে এত গোল দেয় যে ওই সময়ে অ্যাপেল আর স্যামসাং মিলেও এত ফোন সেল হয়নি যত ফোন ওয়ানপ্লাস সেল করেছিল। ওয়ানপ্লাস এখানে একটি মাস্টার প্ল্যান ইউজ করেছিল। তারা যখন মার্কেটে প্রবেশ করে তখন কেউ ওয়ানপ্লাস সম্পর্কে বিশেষভাবে জানত না, তাই তারা হায়ার করে আমাদের সবার পছন্দের আয়রন ম্যান অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়রকে। আর যখন রবার্ট ডাউনি জুনিয়র ওয়ানপ্লাসের অ্যাড করে তখন মানুষ ভাবে ভাইজান আয়রন ম্যান যখন অ্যাড করছে তখন কোম্পানি নেবুছেবু নয়। তো ওয়ানপ্লাস মার্কেটের গ্যাপটা খুঁজে বের করেছিল এবং আরডিজেকে মার্কেটিং এর জন্য ব্যবহার করেছিল। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিজনেস লেসন আপনাদের জন্য রয়েছে সেটা হলো ভিশন এমন রাখতে হবে যেন আপনি মার্কেটের গ্যাপটা দেখতে পান। যেখানে মার্কেটে গ্যাপ রয়েছে সেটাই হতে চলেছে আপনার বিজনেস অপরচুনিটি। নাম্বার 2, রিস্ক টেকার। দেখুন স্যার, বিজনেসের দ্বিতীয় নামই হলো ঝুঁকি। যদি আপনি রিস্ক নিতে ভয় পান, যদি আপনার মনে হয় এইটা করলে কি হবে, ওইটা হলে কি হবে, তো ভাইজান আপনি রিস্ক নিয়েন না। বিজনেস আপনার জন্য নয়, আপনি জব করুন, কারণ বিজনেসে তো ভাই আপনার জানা নেই এই মাসে 1 লাখ টাকা আসবে না 2 লাখ টাকা লসে যাবে। মাল তো কিনে ফেললাম, জানি না এখন বিক্রি করতে পারবো কিনা, বিক্রি তো করেছি, এখন সঠিকভাবে টাকা পেলেই হয়। এই মাসে তো 1 লাখ টাকা লাভ হলো, জানি না এর পরের মাসেও হবে কিনা। এর জন্যই বলা হয় বিজনেসে প্রতিটি পদক্ষেপেই রিস্ক রয়েছে। তাই যার মাঝে রিস্ক নেওয়ার, রিস্ক জানার এবং রিস্ক হ্যান্ডেল করার ক্ষমতা রয়েছে, বিজনেস তার জন্যই, না হলে রাস্তা বদলানোই উত্তম। তাই অনন্ত ভাইয়ের অ্যাডভাইস মেনে কেটে পড়ুন। এখানে কেন এসেছো? যেখানে পায়ে পায়ে মৃত্যুর খেলা, সেখানে কেন এসেছো? নাম্বার 3, লার্নিং। বলা হয় দ্য এক্সপার্ট ইন এনিথিং ওয়াজ ওয়ান্স আ বিগিনার, অর্থাৎ বিগিনার থেকে এক্সপার্ট হওয়ার যাত্রায় লার্নিং এর কোনো বিকল্প নেই। খেয়াল করলে দেখবেন একজন ডক্টর সবসময় পড়তে থাকেন, একজন অ্যাডভোকেট সবসময় জানতে থাকেন, একজন ভালো শিক্ষকও সবসময় জ্ঞানের চর্চা করে থাকেন। কেননা তারা জানে সেই দোয়াতেই আগুন জ্বলে যেই দোয়াতের ভেতরে তেল থাকে। তো স্যার, ঠিক একইভাবে আপনাকেও বিজনেসম্যান হওয়ার জন্য সবসময় নতুন নতুন বিষয় শিখতে হবে। আপনার ইন্ডাস্ট্রিতে কি চেঞ্জ হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কি ট্রেন্ডে আসছে, মার্কেটিংয়ে কিভাবে ভালো করা যায়, সেলস কিভাবে আরও বাড়ানো যায়, এমপ্লয়ি কিভাবে ম্যানেজ করা যায়, জানার মাধ্যমে প্রতিটি বিষয়, প্রতিটি সেক্টর সম্পর্কে নিজের জ্ঞানকে বাড়াতে হবে। কারণ যে জ্ঞান দিয়ে 10 জনের টিম ম্যানেজ করা যায়, সেই জ্ঞান দিয়ে 100 জনের টিম ম্যানেজ করা যায় না। আর লার্নিং শুধু বিজনেসেরই নয়, জীবনেরও একটি অপরিহার্য অংশ। নাম্বার 4, টিম।
দেখুন স্যার, বিজনেস একটি অর্গানাইজেশন, একটি সংগঠন। একা ব্যক্তির পক্ষে বিজনেস করা সম্ভব নয়। যদি আপনি বলেন এসএসএস ভাই, আমি প্রতিদিন আমার ওয়ার্ক প্লেসে যাই, চাবি দিয়ে তালা খুলি, শাটার ওঠাই, পরিষ্কার করি, প্রোডাক্ট বিক্রি করি আর আবারও তালা লাগিয়ে চলে আসি, তো স্যার এটা বিজনেস নয়, এটাকে সেলফ এমপ্লয়েড বলতে পারেন, অথবা নিজের জন্য তৈরি করা নিজের চাকরি বলতে পারেন। কারণ বিজনেস সেটাই যেখানে আপনার আন্ডারে 4-5 জন কাজ করবে, আর সেই 4-5 জন ব্যক্তি যে কোয়ালিটির হবে সেই কোয়ালিটির সাথেই আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন। তাই বিজনেস করার ক্ষেত্রে টিম একটি অপরিহার্য বিষয়। নাম্বার 5, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ইমাজিন করুন ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি। খেলা শুরু হবে রাত 3টায়। আপনি অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লেন, কিন্তু কোনো কারণে অ্যালার্ম মিস করলেন। দেখলেন ঘড়িতে বাজে 4:10। আপনি ধর্মরিয়ে বিছানা থেকে উঠে কাপা কাপা হাতে টিভি অন করলেন, লাইভ ম্যাচ ধরলেন, কিন্তু দেখলেন একই খেলা খুবই টানটান ভাবে চলছে, কিন্তু স্কোরবোর্ডটা কোথায়? তো তখন আপনার কি অবস্থা হবে? ঠিক একইভাবে বিজনেসের স্কোরবোর্ড অর্থাৎ ব্যালেন্স শিট যদি আপনার ঠিক না থাকে, তবে আপনার অবস্থা অনেকটা এমনই হবে। আপনি কিছুই বুঝতে পারবেন না, মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করবে। তাই বিজনেসের হিসাব নিকাশ ঠিক রাখাটা আপনার বিজনেস সফল করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চাবিকাঠি। নাম্বার 6, লিডারশিপ। সোশ্যাল মিডিয়ায় আপনারা কখনো না কখনো এই ফটোটি অবশ্যই দেখেছেন। এখানে বস পেছনে বসে এমপ্লয়ীদের বোঝা হয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, অন্যদিকে লিডার এমপ্লয়ীদের সাথে মিশে সবার আগে থেকে তাদের সঠিক রাস্তা দেখাচ্ছে। তো ধরুন আপনার মাঝে লিডারশিপ নেই, আপনি কেবল টাকার দমে 5 জন ব্যক্তিকে কাজে রাখলেন। এবারে কি হবে? ওই 5 জন ব্যক্তি 9টা থেকে 5টা পর্যন্ত কাজের নামে কোনো মতো টাইম পাস করে চলে যাবে এবং মাস শেষে কড়াই গন্ডায় স্যালারি বুঝে নেবে। কিন্তু যদি আপনার মাঝে লিডারশিপ থাকে, তবে আপনি ওই 5 জন ব্যক্তির থেকে আপনার কোম্পানির জন্য বা বিজনেসের জন্য ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন। কারণ লিডারশিপ মানেই হলো আপনার ভেতরে সেই নলেজ থাকা যে ওই 5 জন ব্যক্তি যারা আপনার স্টাফ, তাদের কখন মোটিভেট করতে হবে, কখন কথা শোনাতে হবে, কখন শেখাতে হবে, কাকে শেখাতে হবে, কাকে বাদ দিতে হবে, এই সমস্ত গুণ এবং বিষয়কে জানা, এই সমস্ত বিষয়ে নলেজ এবং আইডিয়া থাকা। লিডারশিপের বিষয়টি জানতে আপনারা আমাদের স্টিভ জবসের এই ভিডিওটি দেখতে পারেন, যা থেকে আপনারা বুঝতে পারবেন তিনি কিভাবে তার এমপ্লয়ীদের ম্যানেজ করতেন, কিভাবে মানুষের থেকে তার সেরা কাজটা বের করে নিয়ে আসতেন। এছাড়াও আপনারা ইলন মাস্কের বিষয়ে জানতে পারেন, কারণ স্টিভ জবস আর ইলন মাস্ককে লিডারশিপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 7, পেশেন্স। বলা হয় একটি বাচ্চার জন্ম 9 মাস পরেই হবে। 9 জন নারী মিলে তাকে 1 মাসে জন্ম দিতে পারবে না। তাই ভাইজান, আপনি যতই চেষ্টা করুন, যতই ডেডিকেশন রাখুন, যতই স্কিল বাড়ান, রেজাল্ট সময় হলেই আসবে। তাই ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেকের মাঝে এই কোয়ালিটি থাকে না, তাই তারা রেজাল্ট আসার পূর্বেই ফ্রাস্ট্রেটেড হয়ে ফিল্ড ছেড়ে দিয়ে চলে যায়। তাই সাকসেস হবার ক্ষেত্রে পেশেন্সের কোনো বিকল্প নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, নেভার গিভ আপ অ্যাটিটিউড। রিসেন্টলি আমি একটি ভিডিও দেখেছিলাম। ভিডিওটিতে বলা একটি ঘটনা আমায় অনেক ইন্সপায়ার করে। হিস্টোরিক্যাল রাইটার থমাস কার্লাইল দ্য ফ্রেঞ্চ রেভলিউশন নামের একটি বই লিখেছিলেন, যে বইটি ছিল প্রায় 2000 পেজের মতো। তো তিনি পাণ্ডুলিপি আকারে বইটি লেখা শেষ করেন এবং তার এক ঘনিষ্ঠ বন্ধুকে সেটা পড়তে দেন। তার বন্ধু বইটা পড়ে তা রুমে রেখে দেয়। এরপর তার বাড়ির কাজের লোক রুম পরিষ্কার করতে এসে বইটা দেখে। যেহেতু বইটা পাণ্ডুলিপি আকারে ছিল, তাই সেটা মোটেও সুন্দর ছিল না, এলোমেলো ছিল, বাঁধানোও ছিল না। তাই কাজের লোক সেটাকে অপ্রয়োজনীয় ঘর নোংরাকারী কাগজের স্তূপ ভেবে বইটাকে পুড়িয়ে নষ্ট করে দেয়। তো 2000 পেজের বই, যা লিখতে রাইটার অক্লান্ত পরিশ্রমের সাথে 4 থেকে 5 বছর সময় ব্যয় করেছেন, অথচ এত পরিশ্রমের ফল কাজের লোক না বুঝেই ছাই করে ফেলেছে। এরপর থমাস কার্লাইল বইটা নিতে আসেন, বলেন, আমি যে তোমায় বইটা দিয়েছিলাম সেই বইটা আমায় দিয়ে দাও। তার বন্ধু তখন কাঁদতে শুরু করে এবং পুরো ঘটনাটা খুলে বলে। তখন সব শুনে কার্লাইল বলে, আচ্ছা ঠিক আছে। এটা বলে সে বাড়ি চলে যায় এবং সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালে উঠে আবারও ওই বইটা লিখতে শুরু করে দেয় এবং 4 বছর অক্লান্ত পরিশ্রম করে আবারও সেই বইটি লিখে শেষ করে। আর থমাস কার্লাইল পৃথিবীর ইতিহাসে একমাত্র কিংবদন্তি হয়ে আছেন কেবল তার লেখা বই দ্য ফ্রেঞ্চ রেভলিউশনের জন্য। তো তার জায়গায় আমরা হলে কি করতাম? ভাগ্যের দোষ, কপালের দোষ, বন্ধুর দোষ, নিজের দোষ, কাজের লোকের দোষ, এসব বলে বলে আমরা মোটামুটি শেষ। কিন্তু থমাস কার্লাইল কি করলেন? তিনি অক্লান্ত পরিশ্রম করে আবারও বইটি লিখে শেষ করলেন, যার জন্যই আজও আমরা তার গল্পটি মনে রেখেছি। আপনি কতবার ব্যর্থ হলেন সেটা কেউ শুনতে আসবে না, যতক্ষণ না আপনি সফল হতে পারবেন। মনে রাখবেন, একজন সাধারণ মানুষের চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকেই একজন ইতিহাস সৃষ্টিকারীর যাত্রা শুরু হয়। ওই ভিডিওতে বলা আরেকটি কথা আমার হৃদয় স্পর্শ করেছিল। সেটা হলো, কোনো একদিন ছাদে বসে গধূলি বেলায় লালচে আলোয় আকাশের দিকে তাকিয়ে আপনার ভেতরে যেন এই আফসোসটা না আসে, ইস, আর একটু চেষ্টা করলে বোধ হয় পেরে যেতাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এমনই ভিডিও পেতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।